কোটিপতি এবং কোটিপতিদের সাফল্যের গল্প নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনি কি জানেন কিছু কোটিপতি আছে যারা আকাশ ছুঁয়ে সোজা নিচে পড়ে গেছে, মানে কোটিপতি থেকে একদম ভিখারি হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা আপনাকে এরকম 10 জন কোটিপতি সম্পর্কে বলবো, কেননা এই গল্পগুলো মানুষের জন্য শিক্ষা, যে কিভাবে একটি ছোট ভুল আপনার সারা জীবনের পরিশ্রমকে বৃথা করে দিতে পারে, আপনাকে দেউলিয়া বানিয়ে দিতে পারে। তো চলুন আমরা শুরু করি। মালবিন্দর সিং এবং সিবান্দার সিং। দেউলিয়ার কথা বলতে গেলে মালবিন্দর এবং সিবান্দার সিং এই দুই ভাইয়ের নাম উঠে আসেই, যাকে মানুষ রানবাক্সি সিং ব্রাদার্স নামেও চিনে থাকে। এই দুই ভাইয়ের 33% কোম্পানি রানবাক্সি ফার্মা কোম্পানিতে ছিল, তাদের দাদার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। কোম্পানির নাম এত বেশি ছিল যে 2008 সালে এর টার্নওভার প্রায় 2.5% ছিল। এটি ছিল $1 বিলিয়ন কাছাকাছি। উভয় ভাই আশা করেছিল যে তারা উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যবসাকে দ্বিগুণ গতিতে প্রসারিত করবে, কিন্তু যা ঘটেছে তা হলো উভয় ভাইয়ের খারাপ বিনিয়োগ এবং খারাপ ধারণার কারণে কোম্পানিটি দেউলিয়া হয়ে যায়। প্রমোদ মিত্তাল। 2013 সালের ব্যবসায়ী প্রমোদ মিত্তাল তার মেয়ের বিয়েতে যোগদানের জন্য লাইমলাইটে আসেন। এই বিয়েতে 505 কোটি টাকা খরচ করেন। এ থেকে তার ঐশ্বর্য অনুমান করা যায়। যুক্তরাজ্য তাকে সবচেয়ে ধনী বিজনেসম্যানের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। বিশ্বের সবচেয়ে ধনী টাইকুন ভাই হয়েও এর আলাদা মর্যাদা ছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই তার খ্যাতি ও মর্যাদা শেষ হয়ে যায়। একসময় তিনি যুক্তরাজ্য থেকে সম্পূর্ণ বিতাড়িত হয়েছিলেন। যিনি ছিলেন লন্ডনের অন্যতম ধনী ব্যক্তি, সেই তিনি হাইকোর্টের নির্দেশে যুক্তরাজ্যের দেউলিয়ার মর্যাদা পান এবং অনেক জালিয়াতি মামলার বিতর্কিত হন প্রমোদ মিত্তাল। এগুলোর মধ্যে বড় খারাপ সময় আসে তখন, যখন 2020 সালে নারকেট লিমিটেড ইউকে লিমিটেডকে 13 কোটি রুপিস না দিতে পারা নিয়ে বিতর্কিত হন। তখন তিনি নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু আবারও জালিয়াতির মামলায় নিজেকে 2 মাসের জন্য জেলে যেতে হয়েছিল। আজ তার কাছে কিছুই নেই। স্বাভাবিক জীবনযাপন করা খুবই কঠিন হয়ে পড়েছে তার পক্ষে। বাইজু রবীন্দ্রান। আপনারা নিশ্চয়ই বাইজু রবীন্দ্রান কোম্পানির বিজ্ঞাপন দেখেছেন, যেখানে শাহরুখ খানকে এই কোম্পানির অ্যাডভার্টিসমেন্ট করতে দেখা গেছে। ইন্ডিয়ান টিমেও বাইজুস লেখা দেখা যায় এবং ফিফা ওয়ার্ল্ড কাপ স্পন্সর করেছেন বাইজুস কোম্পানি। তাহলে এমন কি হয়েছিল যে বাইজুস কোম্পানির ভিত নাড়িয়ে দিয়েছিল? এই কোম্পানির ভ্যালুয়েশন ছিল $22 বিলিয়ন, তার মানে প্রায় 80,000 কোটি রুপি লোকসান হয়েছে। এই কোম্পানিকে 2021 সালে 4,588 কোটি রুপির লস করতে হয়েছিল, আর সেদিন থেকে আজ পর্যন্ত এই কোম্পানি শুধু লসের মধ্যেই যাচ্ছে। আপনি অবাক হবেন যে করোনার সময় এই কোম্পানির কাছে এমপ্লয়ীদের স্যালারি দেওয়ার মতো টাকাও ছিল না। তাই এই কোম্পানির মালিক বাইজু রবীন্দ্রান তার বাড়ি বন্ধক রেখে এমপ্লয়ীদের স্যালারি দিয়েছিল। মেহুল চোকসি। মেহুল চোকসি, যিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 14,04,000 কোটি টাকার কেলেঙ্কারি করেছেন। তিনি গীতাঞ্জলি গোষ্ঠীর মালিক, যার ভারতে 400টি স্টোর সহ একটি জুয়েলারি কোম্পানি রয়েছে, এবং 2018 সাল পর্যন্ত মেহুল চোকসির পরবর্তী সম্পদ ছিল প্রায় 1,142 ক্রোড়। 2022 সাল নাগাদ তার মোট সম্পদের পরিমাণ কমে 23 কোটি হবে। মেহুল চোকসি তার ভাগ্নে নীরব মোদীর সাথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফাঁকি দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। পলাতক ব্যবসায়ী এখন আইসল্যান্ড এর আন্টিগুয়া এবং বারবুডাতে বসবাস করছেন। নীরব মোদী। 5 স্টার হীরার মালিক নীরব মোদী, যাকে একসময় বীরদের রাজা বলা হতো, যার মোট সম্পদ কয়েক বছর আগে $1.8 বিলিয়ন ছিল এবং হীরা সংগ্রহের জন্য বিশ্বজুড়ে খুব বিখ্যাত ছিল। পরে তিনি জালিয়াতি করে তার ব্যবসার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ব্যাংক গ্যারান্টি নিয়েছিলেন, অর্থাৎ তারা একটি LOU পেয়েছেন, যার সাহায্যে তারা খুব সহজে ঋণ পেয়েছে, কিন্তু তা পরিশোধের সময় তারা দেশ ছেড়ে পালিয়েছে। নীরব মোদী, যিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারিতে $2 বিলিয়ন অর্থাৎ 1,686 কোটি রুপি কেলেঙ্কারি করেছিলেন। 2018 সাল থেকে তিনি ভারত থেকে পলাতক। অপরাধমূলক ষড়যন্ত্র, দুর্নীতি, মানি লন্ডারিং, জালিয়াতি এবং চুক্তি লঙ্ঘনের জন্য আগস্ট 2018 থেকে ইন্টারপোল এবং ভারত সরকার তাকে খুঁজছেন। বর্তমানে তিনি লন্ডনে জেলে বন্দী। রামালিঙ্গা রাজু। রাজু 1990 এর দশকে যখন বিশ্বে আইটি শিল্প সবেমাত্র বিকাশ লাভ করতে শুরু করেছিলেন, তখন সত্যম কম্পিউটার একটি অত্যন্ত সফল আইটি ফার্ম ছিল, যা অবশেষে 2015 সালে ভেঙে পড়ে এবং বন্ধ হয়ে যায়।
রামালিঙ্গা রাজু 1987 সালে তার সত্যম কম্পিউটার কোম্পানি শুরু করেছিলেন এবং তারপর তিনি এমন উন্নতির পথ ধরেন যে 2008 সাল নাগাদ তার কোম্পানির টার্নওভার $2 বিলিয়ন পৌঁছেছিল। এটি ভারতের চতুর্থ আইটি সফটওয়্যার কোম্পানি হিসেবে পরিচিত ছিল, কিন্তু তার কোম্পানির পতন শুরু হয় যখন তিনি রিয়েল এস্টেটের অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন। বহু বছর ধরে তিনি তার কোম্পানির প্রফিট এবং রাজস্বের পরিসংখ্যান অতিরঞ্জিত করেছেন এবং দীর্ঘ সময় ধরে তিনি তার বিনিয়োগকারীদের এবং শেয়ার হোল্ডারদের সাথে প্রতারণা করেছেন। কিন্তু যখন তার কোম্পানি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে তখন প্রতারণাটি সারা বিশ্বে প্রকাশ পায় এবং 2015 সালে রাজুকে জেলে যেতে হয়। অনিল আম্বানি। আপনি জেনে অবাক হবেন যে একসময় অনিলের মোট সম্পদ তার ভাই মুকেশ আম্বানির থেকেও অনেক বেশি ছিল। 2008 সালে অনিল ফোর্বস দ্বারা বিশ্বের ষষ্ঠ ধনী হিসেবে নামকরণ করা হয়েছিল, যা অনুমান করে তার সম্পদের পরিমাণ $42 বিলিয়ন, অর্থাৎ প্রায় 335,000 কোটি রুপি। কিন্তু বলা হয় ভাগ্য বদলাতে সময় লাগে না। তার সাথে যা ঘটেছিল তা হলো 2010 সালের পর তার দ্বারা প্রণীত সমস্ত নীতি কৌশল এবং নির্ভরতার অভাবে একের পর এক ব্যর্থ হয়েছিল। বিজি সিদ্ধার্থা। বন্ধুরা, ভারতীয়দের কফির স্বাদ তো সবাই জানে, তিনি এটি নিয়ে এসেছিল। বিজি সিদ্ধার্থা তিনি দেশের সবচেয়ে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু কফি কিং দেশকে হতবাক করে দিয়েছিল যখন তিনি 2019 সালের জুলাইয়ে আত্মহত্যা করেছিলেন। মৃত্যুর আগে তিনি তার আত্মহত্যার নোট এটি স্পষ্টভাবে লিখেছেন যে একজন উদ্যোক্তা হিসেবে ব্যর্থতা এবং লাভজনক ব্যবসা গড়ে তুলতে না পারার কারণে তার উপর অনেক চাপ ছিল এবং এর কারণে তিনি তার শেষ সিদ্ধান্ত হিসেবে মৃত্যুকে বেছে নিয়েছিলেন। একসময় ক্যাফে কফি ডে ভারতীয়দের হৃদয়ে রাজত্ব করত, কিন্তু এর ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় যখন কোম্পানির সিইও হিসেবে যাত্রা শুরু হয়েছিল বিজি সিদ্ধার্থের। ক্লাউড কোম্পানির জন্য একটি ভালো মডেল তৈরি করতে পারেনি বিজি সিদ্ধার্থা, তাই প্রতি বছর কোম্পানি ঋণ নিয়ে ঋণের মধ্যে চলে যায় এবং কর কর্তৃপক্ষের দ্বারা হয়রানি ও চাপের কারণে সে তার জীবন নিয়ে নিয়েছে। সুব্রত রয়। এটি ভারতের সবচেয়ে বড় কর্পোরেট কেলেঙ্কারির একটি। সুব্রত রয়, যিনি 20 লক্ষ কোটি টাকার সাহারা কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি একসময় ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু আজ তিনি কোটিপতি থেকে সরাসরি ভিখারি হয়ে উঠেছেন। সুব্রত রায়ের সাহারা গ্রুপের বিরুদ্ধে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, যার মধ্যে কিছু টাকা বিনিয়োগকারীদের ফেরত দিয়েছে, কিন্তু এখনো 100 কোটি রুপি বাকি। 10 বছর আগে পর্যন্ত সুব্রত রায়ের সম্পত্তি ছিল কোটি কোটি রুপি। তিনি সম্পত্তির মালিক ছিলেন, কিন্তু আজ তার মোট মূল্য 1.52 কোটি রুপিতে নেমে এসেছে এবং তিনি নিজেকে পুলিশের কাছে সমর্পণ করেছেন। আদালতকে বলেছে যে তিনি একজন সম্পূর্ণ দেউলিয়া এবং তার নেট ওয়ার্থ শূন্য হয়ে গেছে। বিজয় মাল্যা। পলাতক মদ ব্যবসায়ী বিজয় মাল্য, যাকে সুসময়ের রাজা বলা হয়, একসময় একজন ধনী ভারতীয় ব্যবসায়ী ছিলেন। আপনি নিশ্চয়ই বিজয় মাল্য সম্পর্কে খুব ভালো করেই জানেন, যিনি ভারতের 17টি ব্যাংক থেকে 900 কোটি টাকা নিয়ে পালিয়েছিলেন। মাল্য বিশ্বকে বলেছেন এই রুপিগুলো বিশ্বের প্রায় 40টি কোম্পানির 100% বা আংশিক শেয়ার। সম্প্রতি মাল্লা প্রাক্তন রাজ্যসভা, সংসদ এবং একটি আইএল প্রান্সিজের প্রাক্তন মালিক। নতুন ক্ষেত্রে উদ্যোগী হয়েছেন তা খেলাধুলা, রাজনীতি। মাল্য, যিনি 2016 সালের মার্চ থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন, আর্থিক প্রতারণার অভিযোগে ভারতে ফিরে যেতে চেয়েছিলেন। জানুয়ারি 2019 সালে একটি বিশেষ অর্থ পাচার বিরোধী আইন PMLA আদালত তাকে পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষণা করেন। বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরো ভিডিও দেখতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।